শহীদে আজম ভগৎ সিং বলেছিলেন, ব্রিটিশদের হাত থেকে ভারত মুক্তি পেলেও যে স্বাধীনতা পাবে সেই স্বাধীনতা শুধুমাত্র বিদেশিদের হাতে থেকে দেশীয় শত্রুদের হাতে চলে যাবে এই স্বাধীনতা। হ্যাঁ, যে সবচাইতে ভারতবর্ষের শ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিচিত ভগৎ সিং। ভগৎ সিংয়ের এত দূরদর্শিতা, সেই দূরদর্শিতার কথা আজকে 2025 সালেও আমাদের বারবার মনে করিয়ে দেয়। আপনারা জানেন, ভারতবর্ষের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলছে। সেই অধিবেশনের শুরুতেই কি নিয়ে আলোচনা? বন্দে মাতরম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ভারতবর্ষের সবচাইতে শ্রেষ্ঠ স্লোগান, মাতৃবন্দনার স্লোগান, দেশভক্তির স্লোগান বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদি। সেখানে নতুন করে জাতীয় রাজনীতিতে নতুন একটা পাঠ নিয়ে চলে এসেছে বর্তমানে ভারতবর্ষের পার্লামেন্ট। ভাবতে অত্যন্ত লজ্জা লাগে, দুঃখ লাগে, কাদের হাতে নির্যাতিত হয়েছিল ভারতবর্ষের আপামর জনসাধারণ, আর আজকের দিনের স্বাধীন ভারতে কাদের দ্বারা নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, ধর্ম, বর্ণ যেভাবে রাজনীতির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, ভারতের অদূর ভবিষ্যতে কি আছে লেখা সেটা কেউ জানে না। এই পরিস্থিতিতে কে ধরবে হাল ভারতের? কে এগিয়ে আসবে এই নাদানদের হাত থেকে রক্ষা করবে আমার ভারতকে? কেউ কি আছে? রাজনীতির কোষাঘাতে যেভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে কেন্দ্রীয় সরকার তাদের সুকৌশলে তাদের ভিতকে শক্ত করছে, সাধারণ মানুষের উপরে পায়ে জুতো দিয়ে চেপে 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 উপরে উঠে তাদের, অর্থাৎ আরএসএস মদতপুষ্ট যে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার, সেই সরকার সমগ্র ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাস এবং স্বাধীনতার পূর্বের যে ঘটনার ইতিহাস সম্পূর্ণভাবে উল্টে দেওয়ার কাজে শক্ত হাতে নেমে পড়েছে মাঠে, ময়দানে। সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে সবচাইতে যেটা আমাদের স্বাধীনতার পরবর্তী সংবিধানে সর্বপ্রথম যে সেন্টেন্সটি আছে, উই আর সেকুলার, সেটাই এখন বর্তমানে সবচাইতে প্রশ্নের মুখে। ভারতবর্ষের আপামর জনসাধারণ যদিও বলে আমরা সকলে সেকুলার, আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে সর্বপ্রথম সংবিধানের এই সেন্টেন্সটাই উঠে যেতে চলেছে। হ্যাঁ, যেভাবে 2016 সালে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার নোটবন্দি করে কালো টাকা নিয়ে আসার উদ্দেশ্যে সমস্ত টাকা, সমস্ত রুপিকে ব্যান্ড করে দিয়ে নতুন নোট ছাপিয়ে 2000 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকা, 50 টাকা, 10 টাকা, এক কথায় পূর্বের যে নোট সমস্ত বাতিল করে দিয়ে নতুন যে নোট নিয়ে এসেছে, এখনো পর্যন্ত সেই সরকার দিতে পারেনি হিসাব কত টাকা কালো টাকা সরকার তুলে নিয়ে এসেছে। পক্ষান্তরে আমরা দেখেছি কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা, কোটি কোটি রুপি ভারতবর্ষের বিভিন্ন বড় বড় সংস্থা, আদানি আম্বানি থেকে শুরু করে তারা ঋণ মুকুবের মাধ্যমে ফুলে ফেঁপে উঠেছে। 1 টাকা প্রতি একর, অর্থাৎ 1 রুপি প্রতি একর জমিতে বাৎসরিক কর ধার্য করে হাজার হাজার বিঘা সম্পত্তি আদানির হাতে তুলে দিয়েছে এই কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই চলছে। যে কথা বলছিলাম, নোটবন্দি করে কালো টাকা কত টাকা নিয়ে এসেছে সেটা কেন্দ্র সরকার এখনো পর্যন্ত জবাবদিহি করতে পারেনি। নোটবন্দির পরবর্তী সময়ে কখনো ঘণ্টা, কখনো কাসর, কখনো বা উলুধ্বনি দিয়ে দেশ মাতাকে জাগ্রত করার জন্য, কখনো সিঁদুরের যে অ্যাকশন, সেই অ্যাকশন দেখানোর জন্য পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ, কখনো হাজার হাজার মানুষ সেনাবাহিনী থেকে যেভাবে
মার্ডার হয়েছে ভারতবর্ষের বুকে আতঙ্কবাদীদের তথা বহিরাগতের আক্রমণে, এই নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কিভাবে বিভিন্ন ধর্মের মধ্যে কিভাবে তাদের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, এটাই চলছে ভারতের ইতিহাসে। আজকের এই 2025 সালের শীতকালীন অধিবেশনে আপনারা সকলে জানেন বন্দে মাতারাম যে গান, যে গীত আছে, সেই নিয়ে আলোচনা। ভাবতে অবাক লাগে, এরা আলোচনা করে না এপিজে আবুল কালাম আজাদ কিভাবে ভারতকে শক্তিশালী করার জন্য কতটা মেধাকে কাজে লাগিয়ে, তার আধুনিক চিন্তাকে কাজে লাগিয়ে কতটুকু করতে পেরেছে, সেখান থেকে স্টার্ট করে আরও কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে এদের আলোচনা নেই। এদের আলোচনা নেই, আপনারা কখনো দেখতে পারবেন না যে যে স্বপ্ন দেখেছিল শহীদ আজম ভগৎ সিং, যে স্বাধীনতা হবে চন্দ্র সূর্যের মতো, যে আলো দেয় সেই আলোর প্রত্যেকে সমানভাবে পাবে, সেটা কতটা ভারতবর্ষের আপামর জনসাধারণ পাচ্ছে, এই নিয়ে এদের মাথা ব্যথা নাই। এদের মাথা ব্যথা কতটা কংগ্রেসের জামানার সময় বা ব্রিটিশ পরবর্তী সময়ে কি কি চলেছে সেগুলোকে সম্পূর্ণভাবে ব্যান্ড করে মোদী সরকারের জামানায় কিভাবে সেগুলোকে নতুন করে অ্যাপ্লাই করা যায় ভারতের মানুষের উপরে, সেটাই চলছে। অনেকটা সেই আমরা যখন দেখি নতুন ডাক্তারি শেখার, সার্জারি শেখার সময়তে যেমন একটা ব্যাঙ কেটে তাকে বিভিন্ন ফুসফুস থেকে শুরু করে গল ব্লাডার থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে সেটাকে যদি কোনো প্রকারে সেটাকে শেষ করে সেই দিনে সেটাকে ফেলে দিয়ে আবার নতুন একটা ব্যাঙ ধরে নিয়ে এসে আবার সেটাকে কেটে সেটাকে আবার নতুন সার্জেনরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে, সেই নতুন পরীক্ষা নিরীক্ষাতেই ব্যস্ত থেকে গেছে আমাদের মোদিজির সরকার। ভাবতে অবাক লাগে, কবে বুঝবে এই অন্ধ কানুন কিভাবে চলছে। আপনারা দেখেছেন সিনেমার পর্দাতে যেভাবে চলেছে, রাজনৈতিক হিংসা থেকে শুরু করে গুন্ডা রাজ, সেই গুন্ডা রাজই চলছে। আমি বলে রাখছি, এই থটস অফ সানারুল শুধুমাত্র এই চ্যানেলের মধ্য দিয়ে বলে না, সবসময়কার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবাদ করে। থটস অফ সানারুল চ্যানেলে আমি সানারুল আপনাদের সামনে বলে রাখছি, অদূর ভবিষ্যতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত ব্যান্ড হতে চলেছে। কথাটা শুনে হয়তোবা অনেকে বলতে পারে যে এ নিশ্চয় ওই আরামবাগ টিভির যে শফিকুল আছে তার মতো হয়ে গেছে। না, আমি ওই বাগমার্কা শফিকুলের মতো নয়। আমি যেটা অথেন্টিক, যেটা বুঝতে পারছি আমার চিন্তা থেকে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। খুব দ্রুত জনগণ মন যে বাংলায় জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা ব্যান্ড হতে চলেছে। নতুন করে জাতীয় সঙ্গীত, এই বন্দে মাতারাম সঙ্গীতকে নিয়ে এসে সারা ভারতবর্ষে আবার তোলপাড় করে একটা নতুন রাজনীতির মোড় নিতে চলেছে। এমন করে আর কতদিন চলবে? আপনারা জানেন ভারতের যে জনসংখ্যা এবং চায়না অর্থাৎ চীন দেশের যে জনসংখ্যা প্রায় সমান, কিন্তু চীন দেখুন সারা বিশ্বের 1 নম্বর দেশে পরিণত হয়ে গেছে আমেরিকাকে পিছনে ফেলে। ভাবছেন আমেরিকা রাশিয়াকে পিছনে ফেলে লাস্ট 40-45 বছর ধরে কিভাবে তর করে উপরের দিকে উঠে গিয়ে সমগ্র চীন দেশিকে সারা বিশ্বের মঞ্চে 1 নম্বরে জায়গা করে দিয়েছেন। আর সেখানে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা উঁচু মসনদে বসে আছে, তারা দিনের পর দিন ধর্ম নিয়ে রাজনীতি করে দেশটাকে কাটাছেঁড়া করে চলেছে ওই ব্যাঙের কাটা সার্জারির মতো। নতুন নতুন ব্যাঙ নিয়ে এসে সার্জারি করে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে যেমন করে সার্জারি শেখানো হয়, বিজেপি সরকার ঠিক একই রকম ভারতীয় আম জনতাকে, সাধারণ মানুষকে অ্যাসিড টেস্টের মধ্য দিয়ে কতটা খাঁটি পরীক্ষা করছে। আর কত পরীক্ষা দেবে ভারতীয়রা? ভারতীয়রা এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে বিভিন্ন বিদেশিদের, বহিরাগতদের কতটা ভারতীয়, কতটা ভারতের প্রতি, ভারতের মাটির প্রতি ভালোবাসা। ভারতীয়রা পরীক্ষা দিয়েছে দীর্ঘ 200 বছর ব্রিটিশদের পদানত থেকে। তাদের বিরুদ্ধে আন্দোলন, বহু রক্তক্ষয়, নিজের জীবনকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজেকে সঁপে দিয়েছে। কত মা বোনেরা তাদের শেষ সম্বলটুকু এই দেশ মাতাকে স্বাধীন করার জন্য বিনা স্বার্থে, নিঃস্বার্থে দিয়ে দিয়েছে। আর আজকে 2025 সালের স্বাধীনতার 78 বছর পূর্তি হতে চলেছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার একের পর এক, দিনের পর দিন পরীক্ষা নিতে নিতে ওই
রাস্তা থেকে ধরে ব্যাঙ নিয়ে এসে জবাই করার মতো ভারতীয়দেরকে জবাই করে করে অ্যাসিড টেস্টের মধ্য দিয়ে যেভাবে আপনারা জানেন স্বর্ণকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তার ভিতরে কতটা স্বর্ণ আছে, ঠিক তেমনভাবে ভারতীয়দেরকে ধরে ধরে অ্যাসিড টেস্ট করাচ্ছে এই নরেন্দ্র মোদীজির সরকার। কবে বুঝবে সাধারণ মানুষ, আমজনতা? বুঝলেও কি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ কিভাবে পাবে ভারতীয়রা? এই ভারতীয়রা বিভিন্ন রাজনীতির ময়দানে নেমে কখনো পরিত্রাণ পাওয়ার মতো রাস্তা দেখতে পাচ্ছে না। দরকার আরও একটা গণ অভ্যুত্থান, আরও একটা দরকার ভারতের নবজাগরণ। কে ধরিবে এই হাল? ভারতে নতুন করে নবজাগরণ সৃষ্টি না হলে আবারও এরা তৈরি করবে আরএসএস এর নতুন যে তাদের সংবিধান, পুরাতন সংবিধান যে বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সম্পূর্ণভাবে খণ্ড বিখণ্ডিত করে এরা আরএসএস মদতপুষ্ট যে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, সেই সরকার অদূর ভবিষ্যতে সংবিধানকে একটার পর একটা চেঞ্জ করতে করতে একটা কি বলবো মানব বিরোধী, জনবিরোধী এই সরকার, জনবিরোধী নতুন একটা সংবিধান নিয়ে চলে আসবে ভারতবর্ষের মাটিতে। কে ধরবে এই হাল? প্রিয় বন্ধুরা, এটা কংগ্রেস সেও সরাসরি যেভাবে রাজনৈতিক ময়দানে বিভাজনের সৃষ্টি করছে, ছোট ছোট বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তাদের নিজের এলাকাকে সেভ করার উদ্দেশ্যে, ছোট ছোট বিভিন্ন রাজ্যগুলোকে সেভ করার উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়ছে। কখনো কেরালা, কখনো তামিলনাড়ু, কখনো পশ্চিমবঙ্গ, কখনো পাঞ্জাব, কখনো বা আপনারা দেখতে পাচ্ছেন গোয়া। এইরকমভাবে যদি আমরা দিনের পর দিন দেখতে থাকি, আমরা নিজের রাজ্যটাকে বাঁচিয়ে নেব, আমরা নিজের রাজ্যটাকে দেখে নেব, তাহলে একটা দিন দেখতে পাওয়া যাবে আপনার রাজ্যটা, আমার রাজ্যটা দিনের পর দিন কোণঠাসা হতে 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 ভারতবর্ষ খণ্ড বিখণ্ড হতে চলেছে ইমিডিয়েটলি এই আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকারের মদতে। আপনারা জানেন বন্দে মাতারাম একটা বিখ্যাত সঙ্গীত, সেই সঙ্গীতটা আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনকে যে আমাদের জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা সঙ্গীত নিয়ে আসার জন্য বন্দে মাতারাম প্রোগ্রাম নিয়ে আসছে আরএসএস। কটা মানুষ আরএসএস এর একটা মানুষ দেখাতে পারবে ভারতবর্ষ যখন 1947 সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে দেশকে স্বাধীন করেছে, সেই সময়তে আরএসএস এর একটা নেতার নাম বলতে পারবে যে তারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে? যার কথা বারবার না বললেই নয়, নেতাজি সুভাষচন্দ্রকে আজকে ভুলিয়ে দিতে চলেছে। আপনারা জানেন বিদ্যাসাগরকে ভুলিয়ে দিতে চলেছে। আমরা জানি যে সমস্ত দেশ নায়করা তাদের ফেলে যাওয়া কাজকে সম্পূর্ণ করার জন্য নতুন প্রজন্ম উঠে আসবে, আজকে সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য কেউ ধরার মতো নেই, কেউ হাল ধরার মতো নেই। এই পরিস্থিতি চলছে। প্রিয় বন্ধুরা, আমি যখন জিও পলিটিক্সে সারা বিশ্বের খবর নিয়ে ভিডিও বানাই, তখন নিজেকে প্রশ্ন করে দেখি যে ভারতবর্ষের বর্তমান পজিশনটা কোন জায়গায়। আমি জিও পলিটিক্স নিয়ে যখন আমেরিকার বলি যে আমেরিকার এই পরিস্থিতি খারাপের দিকে, আমেরিকা কখনো ন্যাটো থেকে চলে আসছে, আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, কখনো বলি চীন সবচাইতে দেশের শক্তিধর রাষ্ট্র হতে চলেছে, কখনো বলি পাকিস্তান দিনের পর দিন আরও তলা থেকে আরও তলা নিতে চলে যাবে, আমরা কখনো দেখি যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ফলে আলটিমেটলি লাভটা কোনো কিছুই হয়নি, আমরা যখন বলি নেপালের যে গণ অভ্যুত্থান সেখান থেকে আলটিমেটলি কোনো কিছুই লাভ হয়নি আমজনতার, যখন বলি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমজনতার কোনো কিছু ভালো হয়নি, যখন বলি গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে তাকে হত্যা করার পরে এখনো পর্যন্ত গাদ্দাফির যে দেশ লিবিয়া দিনের পর দিন শোষিত বঞ্চিত, আমরা যখন সুদানের কথা বলি, সুদানের মানুষ নিজস্ব দেশের মানুষকে দিনের পর দিন হত্যা করছে, কার মদতে? আমির শাহীর মদতে। এই কথা নিয়ে যখন আমরা তোলপাড় করি ফেসবুক তথা ইউটিউব বিভিন্ন মাধ্যমে, তখন নিজেকে প্রশ্ন করে দেখি একটা ভারতীয় হিসাবে, আমি যখন নিজেকে প্রশ্ন করে বলি ভারতীয় হিসাবে স্বাধীনতার এত বছর পরে 1947 থেকে 2025 সালে দাঁড়িয়ে কতটুকু ভারতবর্ষের উন্নতি হয়েছে, সেই জায়গাটা যখন প্রশ্ন করে দেখি, তখন মনে হয় যেন অন্যান্য দেশ তো খারাপ আছেই, ভারতবর্ষ কি কোনো অংশে ভালো আছে? ভারতবর্ষে বারবার সংবিধান চেঞ্জ হয়েছে মানুষের স্বার্থে বারবার বলেছে মানুষের কতটা প্রয়োজনে যারা রাজনীতিক নেতা তারা কোটি কোটি টাকার সুদ বুট করে, কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স, তারা দিব্য সুন্দর ক্ষমতায় থাকলেও কোনো ব্যাপার নেই, না থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু এরা যেভাবে ভারতবর্ষের আপামর জনসাধারণকে দিনের পর দিন বঞ্চিত শোষিত করছে, এটা একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন আছে, একটা নবজাগরণের প্রয়োজন আছে। ভারতীয়ের যে পরিস্থিতি বর্তমানে, তাতে এখান থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় নবজাগরণ। নতুন করে সেই রাম নতুন করে বলতে গেলে সেই
কথাটি না বললেই নয়। নেতাজি সুভাষচন্দ্রের যে স্বপ্নের স্বাধীনতা, সেই স্বপ্নের স্বাধীনতা প্রতিষ্ঠান করতে গেলে আমাদেরকে নবজাগরণ নিয়ে আসতে হবে। আপামর জনসাধারণের কাছে আমার নিবেদন, এই ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা ধর্মে ধর্মে বিভাজিত না হয়ে দেশের শত্রু কেন্দ্রীয় সরকার, আরএসএস মদতপুষ্ট যে বিজেপি সরকার, এটাই হচ্ছে যে দেশের সরকার সবচাইতে বেশি শত্রু। এরা কখনো বলে যে সেকুলার দেশ থাকবে না, কখনো বলে যে সেকুলারের প্রয়োজনীয়তা নেই, কখনো বলে বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত করা হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটিকে বাদ দেওয়া হোক, কখনো বলে নোটবন্দি করে কালো টাকা নিয়ে আসবো, কিন্তু কাজে কাজ কিছু হয় না, কখনো বলে লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে, কিন্তু চাকরি হয় না, কখনো বলে এরা যে বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিচার করব, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারে না, কখনো বলে যে পাকিস্তানের মানুষ ভারতবর্ষের মধ্যে ঢুকে, আতঙ্কবাদীরা ঢুকে, আইএসএস ঢুকে ধর্ম দেখে দেখে মানুষকে হত্যা করেছে, তার বিচারে সিঁদুর অ্যাকশন হয়েছে, আলটিমেটলি কি হয়েছে সে তার সদুত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখে না এই কেন্দ্রীয় সরকার। তাই নতুন করে ভারতে নবজাগরণের প্রয়োজন আছে। আমরা জেন জি যারা আছি তাদেরকে আবেদন করছি, তাদের প্রত্যেকের কাছে এই স্যাটেলাইটের যুগে আমাদের ধর্মের চাইতে বেশি প্রয়োজন আছে। ধর্মের উপাসনালয় অনেক আছে, গির্জা আছে, মসজিদ আছে, মন্দির আছে, সব কিছুই আছে, কিন্তু যে জিনিসটা নাই সেটা হচ্ছে আমাদের এই স্যাটেলাইটের যুগে, এআই এর যুগে ভারতের প্রযুক্তি সব চাইতে পিছিয়ে। ভারতের এমন কোনো প্রযুক্তি এই মুহূর্তে সারা বিশ্বে লঞ্চ করছে যে প্রত্যেকটা জিনিস ভারতীয়রা শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া ব্যবহার করবে। এই মনকে কখনো জাগিয়ে তুলতে পারে না এই কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। যখন বিদেশের পোশাক, বিদেশের কাপড় চোপড় আমরা বর্জন করেছিলাম, স্বদেশি পোশাকের উপরে, স্বদেশি জিনিসপত্রের উপরে বেশি করে জোর দিয়েছিলাম, সেটা ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশরা চলে গেছে দেশ থেকে, কিন্তু তাদের ব্যবসা এখনো পর্যন্ত চলছে। ভারতীয়রা এখনো পর্যন্ত যে প্রোডাক্ট তৈরি করে সেগুলো বিদেশের বাজারে গেলেও দেশীয় মানুষ সেগুলো ব্যবহার করে না। এই জন্য মন কি বাত হয় না। এই জন্য নরেন্দ্র মোদীজির সরকার কখনো বলে না যে আমি যে শার্টটা পরছি সেটা মেড ইন ইন্ডিয়া। নরেন্দ্র মোদীজির সরকার কোনো নেতা মন্ত্রীকে শুনতে পেলাম না যে আপামর মাথা থেকে পা পর্যন্ত আমাকে যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, আমার ঘরের চাল ডাল থেকে শুরু করে আমার ঘরের যে সমস্ত আসবাবপত্রগুলো ব্যবহার করা হয় সমস্ত কিছু মেড ইন ইন্ডিয়া ব্যবহার করি। অতএব আপনারা প্রত্যেকে মেড ইন ইন্ডিয়া দেখে ব্যবহার করুন। এই কথা কখনো বলে না এরা। এরা বলে যে হিন্দুদের দোকানে কিনবেন না, মুসলিম যারা আছেন এরা বলে যে মুসলিমদেরকে বিক্রি করবেন না হিন্দু ভাইরা। এইরকমভাবে হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে বিভাজন সৃষ্টি করে এরা ক্ষমতায় বসে থাকতে চাইছে। অতএব আপনারা সজাগ হন। এই যে আমাদের পশ্চিমবঙ্গে একজন বাবু আছেন, তিনি জাগো জাগো করে চিৎকার করেন, মনে হয় যেন ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে ঘুমিয়ে নেই, সবাই জেগে আছে, দেখছে। সবাই জেগে জেগে দেখছে যে তোমরা কি করতে চাইছো। তোমরা দেশটাকে ভাঙতে চাইছো। এই ভাঙা গড়ার খেলা 1947 সালে অনেক করেছো তোমরা, কিন্তু নতুন করে আর ভাঙা গড়ার খেলা তোমাদেরকে করতে দেব না। আমরা ভারতকে অখণ্ড রাখতে চাই, ভারতবাসীকে অখণ্ড রাখতে চাই। বন্দে মাতারাম একটা সবচাইতে আমাদের জাতীয়তাবাদী একটা স্লোগান। বন্দে মাতারাম থাকবে। আমিও বলতে চাই বন্দে মাতারাম, জয় হিন্দ। আমরাও বলতে চাই, আমরা সকলে বলতে চাই যে ঈশ্বর যদি উপাসনা করতেই হয়, ঈশ্বর বিশ্বাসী যে সমস্ত মানুষ আছে, আপনি সকলে নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিয়ে আপনারা যেভাবে ফয়দা তুলতে চাইছেন এর বিরুদ্ধে তো কখনো কেন্দ্রীয় সরকার বলে না। কেন্দ্রীয় সরকার তো কখনো বলে না যে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে দেওয়া যাবে না। আসলে কেন্দ্রীয় সরকারের যে আছে তিনি, আপনারা জানেন, গুজরাটে হাত রাঙিয়েছিলেন রক্তে। আবার গোটা ভারতবর্ষে, শুধুমাত্র একটা রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে, দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে আবারও 2 হাত গোটা শরীরটাকে রক্তে রাঙাতে চাইছে এই ভদ্রলোক। অতএব সমগ্র ভারতবাসীর কাছে আমার আবেদন, নবজাগরণের সময় এসেছে। আপনারা ঐক্যবদ্ধ হন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা কখনো এই জাতের নামে ডিভাইডেশনে যেন না। জাতির নামে ডিভাইডেশনে যত যাবেন তত এই রক্তরাঙা মানুষগুলোর লাভ হবে। তাই এরা এতদিন পর্যন্ত 2 হাত রক্তে রাঙিয়েছিল, আগামী দিনে গোটা শরীরটাকে রক্তে ভেজাতে চাইছে। এখান থেকে বিরত থাকুন, দেখতে থাকুন থটস অফ সানারুল। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল,
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সজাগ থাকবেন। ভারত নিশ্চয় নবজাগরণ আবারও হবে। ভারত জগৎ সবাই নিশ্চয় শ্রেষ্ঠ আসন লবে।